সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন আহমেদ মাঝার। আপনার স্বাগত সময় সংলাপে। আমি এই বইমেলা চলছে, বইমেলার এই পর্যন্ত যতটুকু চলছে বা চললো, আপনি যতটুকু দেখলেন, তার একটা পর্যবেক্ষণ আপনার কাছে শুনে নিতে চাই আগে। আমাদের বইমেলাটার সূচনা ঘটেছিল কিন্তু এক ধরনের সাংস্কৃতিক চর্চার আকাঙ্ক্ষা থেকে। মানে আমার অল্প বয়সে আমি তো প্রায় 80-র দশকের একেবারে প্রথম লগ্ন থেকে আমি বইমেলা দেখছি, সেই সূত্রে আমি বলতে পারি। কারণ পুস্তক প্রকাশনাকে ব্যবসা হিসাবে তেমন কেউ ভাবেনি। এটা ঠিক যে চিত্তরঞ্জন সাহা তার মুক্তধারা তখন রীতিমতো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, কিন্তু আমরা জানতাম যে মুক্তধারা এবং তার সমান্তরালে ছিল পুঁথিঘর লিমিটেড, নোট বইয়ের ব্যবসা। তো তিনি বলতেন যে তার নোট বইয়ের যে লাভ, সেই টাকা তিনি বিনিয়োগ করছেন সৃজনশীল বইয়ে। এবং তিনি একমাত্র প্রতিষ্ঠান, মানে মুক্তধারা একমাত্র প্রতিষ্ঠান যারা বিভিন্ন জায়গায় বইমেলা করত, বইমেলাকে কেন্দ্র করে নানান আনুষ্ঠানিকতা করত, স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে যুক্ত করার একটা চেষ্টা চলত। এবং বাংলা একাডেমি বইমেলা তারা খুব জোরের সঙ্গে উপস্থিত থাকত। তো এর মধ্যে হয়তো একটা বাণিজ্যিক মানে আকাঙ্ক্ষা ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে কেন্দ্র করে অন্যান্য আরো যারা আসতেন, অন্যান্য যেসব স্টল দেওয়া হতো, সেখানে ঠিক বাণিজ্যিক আকাঙ্ক্ষা একটা ছিল না। এর সঙ্গে আমরা সাংস্কৃতিক উৎকর্ষ অর্জন করার যে আকাঙ্ক্ষা, সেটা ছিল। যেমন মুক্তিযুদ্ধ পূর্ববর্তী এবং পরবর্তী কালটা আমাদের খুব ঘটনাবহুল একটা কাল এবং মানুষের জেগে ওঠার একটা কাল। তো তারা কি কতদূর জেগেছেন সেটা পরের কথা, কিন্তু তারা জীবনে একটা বর্ণাঢ্য সময় পার করেছেন, তারা সেসব কথা বলতে চান। এটা একটা বড় জায়গা দখল করেছে। এমনকি যারা সাহিত্য রচনা করেছেন, তারাও কিন্তু সেই সময়ের চিহ্ন তারা রাখতে চেষ্টা করেছেন। আমাদের এই যে সাহিত্যিক উৎকর্ষ, চেতনাগত উৎকর্ষ, তারপরে 75-এর ঘটনার কারণে রাষ্ট্র শক্তির সঙ্গে আমাদের সাংস্কৃতিক শক্তির একটা বিরোধ, এটা কিন্তু একটা দীর্ঘকাল, প্রায় 22-23 বছর এটা ছিল। পরবর্তীকালে যখন গণতান্ত্রিক নাম নেওয়া হলো ব্যবস্থা, যদিও এটি কতটা গণতান্ত্রিক সেটা নিয়ে অন্য প্রসঙ্গ, এই ছদ্মবেশী গণতন্ত্র যখন আসলো, তখন আর এই বিরোধটাও আর থাকলো না। এখন যেটা হয়ে গেল যে খেয়ের মানে লড়াই চলতে থাকলো, যে কে কোন সুবিধা পাবে, কে কোন সুবিধা পেল না বলে আক্ষেপ করছে, সেটা একটা প্রাধান্য বিস্তার করলো। এই ধারার মানুষদের হাতে আমাদের সাংস্কৃতিক অঙ্গন ধীরে ধীরে বিলীন হয়ে গেল। সুতরাং এখন আর চেতনাগত জায়গার খুব বেশি প্রাধান্য আর এখন আর পাচ্ছে না বইমেলাতে। সুতরাং পুস্তক ব্যবসায়ী যারা বিনিয়োগ করছেন, তাদের এখন বিনিয়োগটা তোলা এবং লাভ করা, এটা তাদের আকাঙ্ক্ষা, মানে পণ্যের বাজার। সুতরাং বাংলা একাডেমির সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব হতে শুরু করলো, যে এটি তারা তাদের বিপণনের সুবিধাটাকে চাইলেন। এটার একটা ইতিবাচক দিক আছে যে আমাদের পুস্তক প্রকাশনা একটা ব্যবসা হিসেবে এখন দাঁড়িয়ে গেছে। অন্তত আমরা 15-20টি প্রতিষ্ঠান পাবো যারা মূলত পুস্তক প্রকাশনা ব্যবসা করেন, অথবা অন্য ব্যবসা করলেও এটিকে তারা ব্যবসা হিসেবে গুরুত্ব দিচ্ছেন। এর হয়তো একটা গতিমুখ আমরা একসময় আমরা পাবো, এটা ধরতে পারি। কিন্তু আবার একই সঙ্গে বলতে হবে যে অন্যান্য চেতনাগত জায়গা, উৎকর্ষের জায়গা, ভাবমূর্তিগত জায়গা, সেই সব জায়গায় আমাদের আমি বলবো যে আমরা খানিকটা উদাসীন হয়ে উঠছি। যেটা মনে হচ্ছে আগামী বছরই, এবছরই বাংলা একাডেমি প্রাঙ্গণের অংশটি খুব গুরুত্বহীন হয়ে গেছে, আগামী বছর আরেকটু গুরুত্ব পাবে। এখনো আমাদের পুস্তক প্রকাশকরা সাংস্কৃতিক মান অর্জন করেননি ব্যবস্থাপনাগত, যে কারণে আমি বলবো যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছেন বটে যে অনেক সুন্দর করেছেন, আগের তুলনায় ভালো হচ্ছে, গোছানো হচ্ছেও, কিন্তু যারা কলকাতা বইমেলা দেখেছেন কিংবা দিল্লির বইমেলা দেখেছেন, তারা কিন্তু বুঝতে পারেন যে পার্থক্যটা কোথায়। অর্থাৎ বাণিজ্যিক হয়ে উঠতে হলেও যে তার একটা সাংস্কৃতিক উৎকর্ষের দরকার, সেই জায়গায় পৌঁছতে আমাদের আরো হয়তো সময় লাগবে। এবং সেই জন্য হয়তো যে আপনি যেটা বলছেন যে আমাদের এখানে প্যাভিলিয়ন নাম হচ্ছে, নানা রকম নামে স্টলগুলো হচ্ছে, কিন্তু আসলে পাঠকের
এই যে প্রকাশনী বা স্টল খুঁজে পাওয়াটা এখনো কিন্তু খুব সহজ না। সেটা একটা হচ্ছে, কিন্তু এই যে এত বই বেরোচ্ছে এবং বলা সহজ হচ্ছে না, যেরকম আমি আপনাকে বলি কলকাতা বইমেলা একটা বড় বড় মেলা, অনেক স্টল, হ্যাঁ, অনেক প্যাভিলিয়ন, অনেক ব্লক ইত্যাদি আছে, কিন্তু প্রতিটি মোড়ে তারা ম্যাপ দেওয়া আছে, নির্দেশনা দেওয়া স্টল আছে। নাম্বার দেওয়া আছে, যে প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া লাগবে সেটা বোঝানোর ব্যাপার আছে, এবং প্রতিটি স্টলের মালিক যারা ভাড়া নিয়েছেন তারা একটা ম্যাপ পেয়েছেন। যেমন এমন হয়েছে যে আমি কোথায় যাব বুঝতে পারছি না, বললাম যে আচ্ছা এই নামের একটা স্টল, এদের নাম্বার কত না। যেমন কলকাতার বইমেলাটা বোঝাই যায় যে একটা বাণিজ্যিক অভিপ্রায় থেকেই মূলত করা, এর মধ্যে অন্য কোনো বিষয় নাই। মানে কে কত দক্ষতার সঙ্গে বই হাজির করতে পারে এবং কিভাবে যারা ক্রেতা তারা সেভাবেই তারা প্রস্তুতি নিয়ে যান। এবং ওই মেলায় প্রবেশ করা মাত্রই বোঝা যায় যে একটা তীব্র বাণিজ্যিক একটা উল্লম্ফন চলছে এবং লড়াই চলছে, কে কাকে ধরতে পারে সেরকম একটা চলছে। এবং এর মধ্যে অডিও ভিজুয়াল অংশ, পুরো মেলায় অনেক হইচই তৈরি থাকে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে অনেক রকমের মঞ্চ করা আছে। যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলো প্রাসঙ্গিকতাও একটু মেলা প্রাসঙ্গিক, মেলার সঙ্গে সাজুজ্যপূর্ণ খানিকটা থাকে মেলাকে কেন্দ্র করে। আমাদের যেরকম ধরা যাক বাংলা একাডেমি কর্তৃপক্ষ যে আলোচনাগুলোর আয়োজন করেন, এই আলোচনাগুলোর লক্ষ্য কিন্তু সাধারণ মানুষ নয়, দর্শনার্থী না। এখানে চেষ্টা করা হয় ওই বিষয়ের যারা ওয়াকিবহাল মানুষ তাদের পাণ্ডিত্যপূর্ণ তাদেরকে ডাকা হয়, কিন্তু সত্যি কথা বলতে অনুষ্ঠানের মান সেরকম উচ্চ মনে হয় না। আবার যারা দর্শক হিসেবে উপস্থিত থাকেন সামনে, তারা কোনো কথা মনোযোগ দিয়ে শোনেন বলেও মনে হয় না, কারণ এটা অর্থহীন একটা আয়োজনের মতন মনে হয়। বছর পর বছর হয়ে যাচ্ছে এটা। এটা যে চর্চার মধ্য দিয়ে যে কোনো একটা উৎকর্ষের দিকে যাবে, সেই আলোচনাগুলো প্রত্যেক বছরই যে একটা ওরকম কোন একটা উৎকর্ষ হবে সেটা হয় না। একটা ব্যাপার শুধু হয়, সেটা হচ্ছে আমাদের জাতীয় জীবনের উৎসগুলো যেগুলো, সেগুলো কিছুটা স্মরণ করা হয়। ধরেন কারো জন্মশতবর্ষ হচ্ছে, ওই সময় তার উপর আলোচনা হচ্ছে। তারপর এই যে সাম্প্রদায়িকতা প্রসঙ্গ আলোচনা হচ্ছে, আমাদের ইতিহাসের মূল বিষয়গুলো, সেগুলো হয়তো কিছুটা আলোচনা আসে, কিন্তু সেই আলোচনাগুলো সাধারণ মানুষ যদি তার সঙ্গে সম্পৃক্ত না হয়, তাহলে সেই আলোচনার অর্থ কি? আর যদি উচ্চস্তরের আলোচনা হয়, তাহলে সেটা সেমিনার কক্ষে চলে যাওয়া উচিত। এবং সেখানে যেহেতু ফেব্রুয়ারি মাসে এই অনুষ্ঠানটা হবে এবং আয়োজন করতে হবে, তাহলে তার প্রস্তুতি থাকা উচিত বৎসরব্যাপী। কিন্তু দেখা যায় যে আমি গত কয়েক বছর ধরে হয় আলোচনা করি, না হলে প্রবন্ধ পাঠের অংশ নেই, তাতে আমি দেখেছি কখনো 1 মাস আগে, কখনো 15 দিন আগে আমাদেরকে জানানো হয় যে প্রবন্ধ পড়তে হবে। সুতরাং এর জন্য যে প্রস্তুতির দরকার, এবং সে প্রস্তুতিও কেউ নেয় না, এবং যারা এর মধ্যে অংশ নেন তারা দায় সারা এক ধরনের কোন রকমে উপস্থিত থাকেন, যার ফলে অধিকাংশ আলোচনায় অর্থহীন আলোচনা, বাতাসে মিলিয়ে যাওয়ার মতন বিষয় পরিণত হয়। যার ফলে আমাদের এই মেলার যে চেতনাগত জায়গা আমরা যেটা ভাবি, সেটা নিয়ম রক্ষার চেতনার মতো অবস্থায় আছে, এর মধ্যে সে গভীরতা নাই। এবং আমাদের সমকালীন জীবন প্রবাহের সঙ্গে, জীবন ভাবনার সঙ্গে এর সম্পর্ক খুব গভীরে যেতে পারে বলে আমার মনে হয় না আর কি, এটা যদি আমরা সমালোচনা করি। আর ইতিবাচক বললাম যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে আলোচনা না করলে হয়তো সেই আলোচনার কোথাও আর হয়তো হতো না। সুতরাং কলকাতা বইমেলা সেটা হচ্ছে সবসময় তার সাম্প্রতিকতার সঙ্গে একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে থাকে, এবং যেহেতু বাণিজ্যিক অভিপ্রায় তাদের বেশি থাকে। আমাদের মেলা আমার মনে হচ্ছে যে আগামী 1-2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে এটি পরিপূর্ণভাবে বাণিজ্যিকতার দিকে চলে যাবে। এটা এরকমই একটা আভাস আমি পাচ্ছি। যেমন এবছরই আমাদের বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রায় মানুষজনকে না যেতেই দেখা যাচ্ছে, কারণ যেহেতু ওই যে সমস্ত যারা মূল প্রকাশক, যারা ব্যবসা বাণিজ্যের মোড়ক উন্মোচন হচ্ছে না, ওইখানে হচ্ছে না, কোনোভাবে ওইখানে মানুষজন যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই, যার ফলে ওই দিক বাংলা একাডেমির সঙ্গে এই যে সড়ক দিয়ে হয়তো বিচ্ছিন্নতা তৈরি হলো, এই বিচ্ছিন্নতার প্রভাবটা কিরকম পড়বে? না, এটা তো সবচেয়ে বড় কথা, আমি আগেও মনে করতাম, এখনো মনে করি, বইমেলা আয়োজন বাংলা একাডেমির কাজ না। বাংলা একাডেমি তার মূল লক্ষ্য থেকে সরে গেছে এই বইমেলা আয়োজন করতে গিয়ে। বাংলা একাডেমির একটা যৌক্তিকতা ছিল যে এর সঙ্গে চেতনার, আমাদের যে জাতীয় চেতনার প্রতীক হিসেবে এই প্রতিষ্ঠান, তার একটা প্রতিভূ হিসেবে বাংলা একাডেমিকে ধরা হয়েছিল। কিন্তু সেটা তো যেহেতু থাকছে না, এখন আমি মনে করি না যে বাংলা একাডেমির আর এই মেলার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকার আর দরকার আছে। বাংলা একাডেমির উচিত এখন
চেতনার মূল জায়গা যেগুলো গবেষণা করা, যেমন ধরেন বাংলাদেশের সাহিত্যের বিদেশে অনুবাদ করাতে হলে বাংলা ভাষার যারা চর্চা করেন বিদেশে, যারা বাংলা সংস্কৃতিকে বোঝেন, বাংলা সংস্কৃতিকে মর্যাদার সঙ্গে যারা বিবেচনা করবেন, তাদেরকে সন্ধান করা। সন্ধান তো কারা আছে তাদেরকে শুধু খুঁজে বের করা নয়, বৃত্তি দিয়ে মানুষকে উৎসাহী করে তোলার ব্যাপার আছে, বা যারা অনুবাদকে মূল কাজ হিসেবে গ্রহণ করবেন তাদেরকে আরো গভীরতর চর্চার জন্য উৎসাহিত করা। এই যে গভীরতরের কথা বলেন মাঝে সেই জায়গা থেকে আমরা আলোচনা করছিলাম অনুষ্ঠান শুরুর আগে, যে এই যে কলকাতা এবং ঢাকার যে গুণগত মানের, যে রচনার গুণগত মান, বিষয়ের গুণগত মান, সেটা আমাদের লিটল ম্যাগের যে সাহিত্য চর্চা আছে সেটা মূলধারার বাইরের। এই মূলধারার বাইরের যে চর্চাটা আমাদের এখানে কতটা এখন সক্রিয় আছে, যেটা আপনি কলকাতা দেখে আসলেন যে তারা এখনো সক্রিয় আছে? পশ্চিমবঙ্গের অবস্থাও খুব খারাপ, মানে এটা বলতে হবে, কারণ আমরা 15-20 বছর আগেও যে মানে বিপুলতা দেখতাম, এখন সেটা কমে এসছে, অর্থাৎ শুকিয়ে এসছে ধারা, এটা বোঝা যায়। কিন্তু তা সত্ত্বেও এখনো কিছু মানুষ পাওয়া যায় যারা দীর্ঘকাল ধরে কোনো একটা বিশেষ কাজ নিয়ে তারা নিজেদেরকে নিমগ্ন রেখেছে। অর্থাৎ এই যে দীর্ঘ সাধনার একটা ঐতিহ্য, ভারতীয় যে সাধনার যে ঐতিহ্য, সেটা ধারণ করার মানুষও এখনো নিঃশেষিত হয়ে যায়নি, যার ফলে তাদের সামনে দিয়ে আকস্মিক আকাঙ্ক্ষা, আকস্মিক বড় হয়ে যাওয়ার যে লোভ, সেটাকে তারা নির্মোহভাবে বিলুপ্ত প্রায় না বিলুপ্তির পথে, কারণ অনেক কমে এসছে, এটা বোঝা যাচ্ছে। আমাদের সঙ্গে তাদের পার্থক্য হচ্ছে আমাদের কিন্তু সম্ভাবনাটা প্রচুর আছে। যদিও আমরা ঢাকা শহরে যারা থাকি তারা নানা রকমের বাণিজ্যিক এবং মানে তথাকথিত বাণিজ্যিক নানান ধান্দার কারণে, ভোগবাদিতার মধ্যে এত বেশি থাকার কারণে ঠিক আমরা বুঝতে পারি না যে আমরা কোন দিকে যাচ্ছি, সেটা একটা সমস্যা আছে। তো তারপরেও আমাদের একটা বড় শক্তি হচ্ছে যে আমরা অনেক উৎসাহী মানুষ আমাদের সমাজে আছেন, যারা উদ্যোগী মানুষ আছেন, উদ্যমী মানুষ আছেন, উৎসাহ আছেন, জীবনের প্রতি আকাঙ্ক্ষা আছে, আত্মপ্রতিষ্ঠা অর্জনের একটা স্বপ্ন আছে। এই ব্যাপারগুলো এখন সবাইকে নিয়ে চলতে চাওয়া, সবাইকে নিয়ে তো চলা যায় না, একটা সাংগঠনিক জায়গা থেকে। তো সেটা এখনো আমি বলবো যে আমি সবচেয়ে গুরুত্ব দেবো উৎসাহটাকে, যে এখনো অনেক মানুষের মধ্যে অনেক উৎসাহ আছে। হয়তো এই উৎসাহের কারণে, এই উৎসাহের সঙ্গে সাধনাটা যোগ হয়ে কিছু একটা হয়তো কখনো আমাদের হবে, এই আশাটা করতে পারি। তবে পার্থক্য যেটা আমি বুঝতে পারি, যেমন ধরা যাক আমি একটি পত্রিকা কিনলাম, নাম কিঞ্জল। এটা হচ্ছে ব্যঙ্গ হাস্যরস এই বিষয়ে একটি পত্রিকা। যিনি সম্পাদক তিনি যখন কলেজে পড়েন বা অনার্সে পড়েন, সেরকম বয়সে এটি শুরু করেছিলেন। এবং তারপরে এই ধারায় আরো যারা পশ্চিমবঙ্গে যারা চর্চা করেন, প্রায় প্রতিটি লেখককে তারা কিন্তু মানে যোগাযোগ করেছেন, এবং প্রায় প্রতিটি লেখকই কিছু না কিছু এখানে লিখেছেন। গত 40 বছরে 2টি নির্বাচিত মানে সংকলন বেরিয়েছে, এবং তাতে বোঝা যায় যে প্রায় এই ধারায় যারা কাজ করেছেন তারা প্রায় কেউ বাদ যায়নি। অর্থাৎ আপাত দৃষ্টিতে এটি একটা ছোট কাজ, কিন্তু করা হয়েছে উচ্চ স্তরের চিন্তা থেকে। আমাদের এখানে যেটা হয়, আমাদের আয়োজনটা অনেক উজ্জ্বলতা থাকে, হয়তো কাগজ ভালো থাকে, প্রকাশনা মান দেখে ঝকমকে মনে হয়, আওয়াজটা অনেক বেশি থাকে, কিন্তু লেখার মধ্যে সেই গভীরতাটা নেই। যেমন ওরা যখন বইমেলায় বাণিজ্যিক করলো, আয়োজন করলো, তখন কিন্তু তারা লিটল ম্যাগাজিনকে পাশে রাখতে বাধ্য হলো। এবং তার কারণটা কি, সমাজের মধ্যে বাণিজ্যিকতার ঠিক সমান্তরাল এই শক্তি একটা কিন্তু ছিল, সেই শক্তিকে তারা উপেক্ষা করতে পারেনি। আর আমাদের আপনি লক্ষ্য করে দেখবেন, আমাদের লিটল ম্যাগাজিন এটা প্রাঙ্গণ করা হয়েছে, অনেকগুলো লিটল ম্যাগাজিনের নাম আছে, কিন্তু আপনি খোঁজ করলে দেখবেন 4-5টার বেশি লিটল ম্যাগাজিন কিন্তু নতুন সংখ্যা বের করতে পারছে না। অর্থাৎ তারা ফেব্রুয়ারি মাস আসার কিছুদিন আগে হঠাৎ জেগে ওঠে কয়েকজন, এবং এটা কিন্তু সারা দেশ থেকে এই প্রতিনিধিত্ব এখানে নাই। আমি হয়তো কাগজে কলমে আমরা দেখাতে পারবো, কিন্তু সেই উজ্জ্বলতা কিন্তু নাই। এবং পত্রিকাগুলো দেখলে বোঝা যায় সে যোগ্যতার পরিচয় আমরা খুব বেশি দিতে পারছি না। সেটা পশ্চিমবঙ্গেরও খারাপ অবস্থা। বলছিলেন যে জেলা পর্যায়ে এখনো মফস্বল থেকে যারা আসছে তারা হয়তো মান অত ভালো না, কিন্তু বোঝা যায় ওই মানটা অর্জন করা তাদের পক্ষে কঠিন, তার সাধনার অংশ হিসেবে এটা আসছে।
আমাদের এটা বোঝা যায় সাধারণ অংশ হিসেবে আসছে না। এই পার্থক্যটুকু সুস্পষ্ট মানে আমি অনুভব করি আর কি তাদের সঙ্গে। কিন্তু আমরা এখন সম্ভাবনাময়, এটাও আমাদের মনে রাখতে হবে। কিন্তু এই এই সম্ভাবনাটা আমাদের যে আছে সেটা তো অপচয় হচ্ছে, সময়টা তো খুব বেশি বিপুল অপচয়। আপনাকে তো সময় বেশি দেবে না। আমাদের রাষ্ট্র ব্যবস্থা এই যারা সম্ভাবনা দেখাতে পারে তারা যেন তাদের চর্চা অব্যাহত থাকতে পারেন, তার কোন রকম ব্যবস্থা আমাদের রাষ্ট্রে নাই। কারণ ভোগবাদিতার যে বাতাবরণ তৈরি হয়েছে, সে বাতাবরণে তাদের টিকে থাকা ব্যক্তিগত প্রতিভা ছাড়া, বিশেষ প্রতিভা ছাড়া কারো পক্ষে থেকে টিকে থাকা সম্ভব না। গোষ্ঠীবদ্ধ ভাবে বা একটা প্রজন্ম টিকে থাকবে, একটা প্রাতিষ্ঠানিক সহযোগিতাটা এমন না যে শুধু টাকা দিয়ে সহযোগিতা করা, তা না, তার কাজের পরিবেশ সৃষ্টি করাটাও একটা সহযোগিতা। একটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারার, ন্যায্য কথা বলতে পারার যে মানে সহযোগিতা, সেটা তো নাই। এখন দেখা যাবে যে কেউ যদি স্বাধীন কথা বলে তাকে কিছুদিন পর তাকে একটা অস্বাভাবিক মানুষ বলে চারপাশে মনে হবে। এটা যে তার একটা উপলব্ধির ভাষ্য, সেটা আর আমাদের সমাজ মনে করার মতন পরিবেশ তৈরি করতে পারে। এবং সেই জায়গা থেকে আমাদের বইমেলাতে যে আমরা ফিরে আসি, আমাদের বইমেলাতে দেখছি যে এই যে আপনি যেটা লিটল ম্যাগের কথা বলেন, লিটল ম্যাগাজিনের কথা বলেন, সেখানে আমরা দেখছি যে ফেব্রুয়ারিকে সামনে রেখে একটা লেখক গোষ্ঠী বা লেখকদের এক ধরনের স্রোত, জলোচ্ছ্বাস এসে আছড়ে পড়ে বইমেলায়, সেটা নিয়ে যদি আপনি একটু বলেন। ওই যে জলোচ্ছ্বাসের কথা আমরা বলছিলাম শব্দটা, কিন্তু আসলে সারা বছর যে এই যে মানে ফেব্রুয়ারি কেন্দ্রিক যে লেখকরা ফেব্রুয়ারিতে এত যে আপনি বলছিলেন অনেক বই বেরোয়, সারা বছর কি তারা সৃজনশীল বা লেখার সঙ্গে কতজনই বা জড়িত থাকে? আচ্ছা, সেটার কারণটা যেটা আমি বললাম যে পণ্যায়ন সমাজের যে বৈশিষ্ট্য, প্রতি মুহূর্তে নতুন নতুন ইভেন্ট আসছে। যখন ইভেন্ট আসে, একটা ইভেন্টের একটা তোড় থাকে, প্রচুর প্রবল একটা তোড় থাকে। সে তোড়ের কারণে সুস্থির ভাবে ভাবা, অবকাশ নেই। ধরা যাক একটা কবিতাকে অনুভব করতে হলে তো একটা স্থির ভাবে পাঠ করা লাগবে। আমি খুব দ্রুত পাতা উল্টে 200 বই দেখে আমি কিন্তু চলে যেতে, আমার কিন্তু তাই করতে হয় প্রতিদিন। আমি চ্যানেল আইতে যে সেভাবে আমি এক ধরনের কিন্তু ধারণা আমার হচ্ছে, কিন্তু কোন একটা রচনাকে আমি কিন্তু গভীরভাবে দেখতে পাচ্ছি না। এখন এটা তো আমার পেশাগত কারণে আমি করছি, কিন্তু যিনি জ্ঞান চর্চা করবেন তাকে তো এইভাবে দেখলে চলবে না, তাকে তো গভীরে যেতে হবে। হয়তো একটা তুলনামূলকভাবে দুর্বল একটা রচনাও হয়তো তাকে পড়তে হবে, কিন্তু সে রচনা থেকে যে অংশটুকু তাকে নিতে হবে সেটুকু তো অভিনিবেশ সহকারে তাকে দেখতে হবে, সেটা অনুধাবন করতে হবে। এই যে অনুধাবন করার যে প্রবণতা আমাদের সমাজ ব্যবস্থা, এটা নাই। আমরা যে উন্নয়নের মহাসড়কে আছি, আমাদের যে বড় রকমের আর্থিক উন্নতি ঘটছে, সেই উন্নতিকে যদি সত্যিকারের কোন একটা দিক মানে দিক নির্দেশনা পেতে হয়, তাহলে আমাদের মনীষা সম্পন্ন একটা প্রজন্ম আমাদের দরকার। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সামাজিক যে অভিমুখ, তার মধ্যে সেই। তবে আপনি তো বইমেলায় মানে নিয়মিতই, আমি নিয়মিত, এই বছরের জন্য সবসময় আমি নিয়মিত, কলকাতাতেও নিয়মিত। সেই জায়গা থেকে আমাদের পাঠক তৈরি হওয়ার জায়গাটা আপনি কি দেখছেন, মানে নতুন প্রজন্মের পাঠক হওয়া? দেখুন, আমি এটাও একটা আমার কাছে বিষয় লাগে যে যারা সাহিত্য চর্চা করতে আসেন, আমি ধরে নিই তারা তুলনামূলকভাবে সাধারণ অন্য সকলের থেকে অনুভূতি সম্পন্ন। গতকালই এক ভদ্রমহিলা আমাকে বললেন যে তিনি 7টির মতো বই লিখেছেন এবং তিনি ঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না কি করে তিনি সাহিত্যের অঙ্গনে প্রবেশ করবেন। তার বই প্রকাশ হচ্ছে, বই বিক্রি হচ্ছে, এক ধরনের হচ্ছে, তিনি চানও যে একটা সাহিত্যিক পরিমণ্ডলে প্রবেশ করতে, কিভাবে করতে। এবং তার ধারণা হয়েছে যে মিডিয়াতে যদি তার প্রচার হয় তাহলে হয়তো তিনি প্রতিষ্ঠা লাভ করতে পারেন। কিন্তু এই যে উনি এই ধরনের মনে করতে পারলেন, তার কারণ হচ্ছে যে যিনি সাহিত্যিক হবেন তার যে আত্মনিবেদনের ক্ষেত্র ভিন্ন, সেটি তারা সমাজের এই যারা লেখক সাহিত্যিকদের সঙ্গে যেটুকুই মেলামেশা করেন তার মধ্যে থেকে তারা সেই বার্তাটি কিন্তু তারা পান না। মানে এই বার্তা তারা পান না বলে তারা কিন্তু মনে করেন যে মিডিয়াতে কিংবা পত্রিকায় যদি ছবি ছাপা হয় বা বিজ্ঞাপন যদি করা হয়, ক্যাটালগে যদি নাম থাকে, যদি কেউ একটু প্রশংসা করে দেয়, তাহলে পত্রিকা যদি তার তাহলেই বোধহয় ছাপা হয়। কিন্তু একজন সাহিত্যিকের প্রতিষ্ঠার জন্য যে একটা জীবনপাত করতে হয়, যেমন আপনি তাকে জিজ্ঞেস করেন, আমি প্রায় নিশ্চিত যে তিনি আমাদের সমকালীন লেখকদের 5 জনের নাম বলতে পারবেন না। তিনি আমাদের প্রধান লেখক যারা, তাদের 2-1টি গল্প উপন্যাস পড়েছেন সেরকমও পাওয়া যাবে না। কিন্তু তারা মনে করছেন তারা লিখতে পারেন, বা পড়েছেন কিনা বলতে পারবেন না। তার কারণ তারা তাদের শিক্ষা ব্যবস্থা, তারা সামাজিক যে পরিমণ্ডলের মধ্যে বেড়ে উঠছেন, তারা বুঝতে পারেন, তাদের মনে হয় যে এগুলো তো লাগে না,
এই জায়গা থেকে আমি বলছি যে পাঠক তৈরি হওয়ার বিষয়টা যদি আপনি একটু বললেন, যে এই যে মানে শিশুরাও আসছে, শিশু কিশোররা আসছে, তারা কতটা পাঠের সঙ্গে যুক্ত হচ্ছে বই সঙ্গে? যেমন ধরেন শিশুদের কিন্তু পাঠের সঙ্গে যুক্ততা আছে, মানে এটা বলতেই হবে, কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে শিশু চত্বরে অসংখ্য স্টল এবং স্টলে প্রচুর বই ভিড় থাকে। প্রচুর বিক্রি হয়, কারণ অভিভাবকরা কিন্তু চান তাদের শিশুদের হাতে বই তুলে দিতে, কিন্তু দুর্ভাগ্য যেটি, কি বই দিচ্ছে, সেটা কি বই তুলে দিচ্ছেন। এখন আপনি খুব কম পাবেন নির্বাচিত, মানে রুচিসম্পন্ন বই, খুব কম পাবেন একটা পরিকল্পনা যে যার মধ্যে আমাদের দেশ, সমকালীন পৃথিবী এর সঙ্গে মিলিয়ে যে ভাবা, কারণ শিশুদেরকে মানে জানাতে চাওয়া, সেটা কিন্তু সেই হৃদয়ের ছাপ কিন্তু পাওয়া যায় না, যেহেতু বাণিজ্যিক আকাঙ্ক্ষা, এটা মনে করা হচ্ছে রংচং থাকলেই বোধহয় বই চলবে, হয়তো সমকালীন যেসব অডিও ভিজুয়াল মাধ্যমে যেসব দেখা যায় সেগুলোকে যুক্ত করে দিলে হচ্ছে। তো আমি বলবো না যে শুধু এর মধ্যেই শেষ, কিন্তু এই অভাবটা কিন্তু অনুভূত হচ্ছে গত কয়েক বছর ধরে, আমি লক্ষ্য করেছি যে অনুভূত হচ্ছে, এবং এর মধ্যে থেকে হয়তো একটা চর্চা হবে। শুধু একটাই মানে লক্ষ্যহীনতা আমি যেটা মনে করি, যে আমাদের সমাজের যারা উচ্চ পর্যায়ের জ্ঞান চর্চা করেন তারা শিশুদের জ্ঞান চর্চার সঙ্গে নিজেদেরকে যুক্ত করছে। ধরা যাক আমাদের যারা প্রধান সাহিত্যিক, তারা কিন্তু শিশু সাহিত্য চর্চা করছেন না, মানে অন্তত এই দায়িত্ব থেকে যে আমাদের করণীয় আছে, আমাদের ভাবনার বিষয় আছে। আপনাকে অনেক ধন্যবাদ মাজহার ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।